খুন করে সেদিন রাতেই ময়মনসিংহ হয়ে ভারতের গুয়াহাটিতে পালিয়েছে শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে কিলার মাসুদ। সাথে ছিল তার সহযোগী আলমগীর। এ তথ্য এখন নিশ্চিত নানা মাধ্যমের খবরে। শুধু তাই নয়, কয়েক কোটি টাকার চেক হোল্ডার্স পাওয়া গেছে খুনির বাসায়। ব্যক্তিগত নাম ছাড়াও কয়েকটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে ইস্যু করা ছিল সেসব চেক। অর্থাৎ হাদির খুনের অর্থের যোগানদাতা কে, কারা টাকা পয়সা দিয়েছে সেটাও জানা। এবার আসেন, খুনির মা, বোন, বাবা, শ্যালক, স্ত্রী এবং গার্লফ্রেন্ডকেও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ হচ্ছে। সব প্রমাণ নষ্ট, অপরাধীর পালানোর সহযোগিতা, এরা সবাই মানে পুরো পরিবার জড়িত। অর্থাৎ আমরা জানি তার সহযোগী কে বা কারা। ফয়সালের ফোন ট্র্যাক করা গেছে, কল লিস্ট রেকর্ড জানা যাবে। অর্থাৎ আমরা জানি দিক নির্দেশনা কারা দিয়েছে, কে কে জানতো, কে কে জড়িত। এই কল রেকর্ড দিয়েই সব বের করা যাবে। সে সীমান্ত অতিক্রম করেছে কোন দিক দিয়ে, কোন বাহনে, কত সময় এবং কারা কারা তাকে পার করিয়েছে আমরা তাও জানি। এদের সবাইকেই ধরা হয়েছে এবং খুনিকে এখন আশ্রয় কারা দিয়েছে আমরা তাও জানি। দেশটার নাম ভারত, ইন্ডিয়া। তার মানে পুরো ট্র্যাক রেকর্ড আছে। সুতরাং বিচার করা একদম সহজ, পানির মতো সহজ। বোঝা যাচ্ছে এই খুনের নেটওয়ার্ক সুবিশাল এবং শক্তিধর। ডট মেলাতে থাকলে এদেশেরও বড় বড় মাফিয়ারা ফেসে যাবে টাকার বিনিময়ে খুনি ফয়সালকে জামিন করানো আইনজীবী বিএনপির এমপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। সুতরাং এই পুরো চক্রকে পাকড়াও করতে নির্ভীক একটা টিম লাগবে, যাদের সাহস এবং মোরাল কম্পাস দৃঢ়। অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো ঘাটধারা, অর্থাৎ কোনো কিছুতেই মাথা নোয়ানো যাবে না এমন টিম। ভয়, ডর, চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে তাদের অসীম। এখন এরকম একটা টিম চায় জাতিসংঘ। জাতিসংঘ চায় এই খুনের নিরপেক্ষ তদন্ত, যাতে করে খুনির বিচার করা যায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ফলকার তুক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। বিবৃতিতে ফরকার তুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে। এই ফলকার তুক সেই ব্যক্তি যিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় আর্মিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, তোমরা যদি শেখ হাসিনার পক্ষে একটি গুলিও চালাও তাহলে বড় বিপদে পড়তে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সব কটারে বাদ দেওয়া হবে। ফলকার তুর্ক সেই ব্যক্তি যিনি ভারতের সমস্ত প্রভাব উপেক্ষা করে সে সময় দেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। ফলে হাদির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের ব্যাপারটি তিনি জেনে শুনেই দাবি জানিয়েছেন। তিনি এও জানেন হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে, তবে সেটা যদি তদন্তের মাধ্যমে বের হয়ে আসে তাহলে তিনি জাতিসংঘে ব্যাপারটি নিয়ে কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবেন। মোদির ছাল চামড়া তুলে ফেলতে পারবেন। গুজরাটের কসাই বাধ্য হবে ফয়সালকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে। এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বানও জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। এখন কথা হলো, সাহস নিয়ে জাতিসংঘের কথা মতো সঠিক তদন্ত করার লোক কি আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে? নাই। সিস্টেমে বসে আছে সব হারামজাদা। দেখুন বিচার হবে কিনা বুঝে যাবেন একটা আলাপে। জটিলতা দেখিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে সময় লাগবে, অগ্রগতি হয়েছে, অগ্রগতি হচ্ছে, এগুলো বললে বুঝবেন যে বিচার আসলে হচ্ছে না, হলেও প্রহসন হবে। এই এক সপ্তাহ পরেই সব ক্ষোভ প্রশমিত হবে, রাগ উধাও হবে, নতুন নতুন টপিক আসবে, নতুন নতুন ভাইরাল টপিক আসবে, তারেক রহমান আসবে, নির্বাচনের আমেজ তৈরি হবে। 1 মাস পরে নানান ইস্যু আসবে, 2 মাস পর নির্বাচন, ক্ষমতা চেঞ্জ, নতুন বাংলাদেশে আমরা, হাদির খেলা ফাইনাল। এখন এই বিচার কিভাবে আদায় করা যাবে? জামাত শিবির আর এনসিপি কে ফুল সাপোর্ট দিয়ে যেতে হবে ইনকিলাব মঞ্চ, যেটা শরীফ হাদি তৈরি করেছিলেন, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাদের ভায়োলেন্ট এবং বেয়াদব হতে হবে। সম্মিলিত আন্দোলন চালায় যেতে হবে লাগাতার। বিচার কাজে জড়িতদের সাহস দিয়ে যেতে হবে। প্রশাসনকে প্রেসার তৈরি করে যেতে হবে। রাস্তায় কন্টিনিউ থেকে মিডিয়ায় হাইপ তৈরি করে রাখা লাগবে। বিচার কাজের অগ্রগতির প্রতিটা ধাপ ডেইলি বেসিসে প্রকাশ করে যেতে হবে, যাতে কেউ নাটক সাজাতে না পারে।
বিএনপি অবশ্যই বাধা দেবে, অসহযোগিতামূলক আচরণ করবে, কারণ এখন যে কোনো আন্দোলনকে তারা বিচার করবে নির্বাচন ঠেকানোর আন্দোলন হিসাবে, যদি তা সত্য নাও হয়। এদিকে যে ভারতের বিরুদ্ধে খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগ, বিএনপি তাদের সাথেও লিয়ে যেতে নেমেছে। ক্ষমতার কি লোভ! অতএব তাদেরকে আলাপে পাত্তা দেয়া যাবে না। ভারতের সাথে বিএনপির আতাতের বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে ভারতের সবচেয়ে বড় পত্রিকা, প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার পত্রিকা। তারা সেখানে স্পষ্ট উল্লেখ করেছে কিভাবে তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক রাখতে চান। খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ শিরোনামে করা রিপোর্টে তারা বলছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় ১.৫ যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। দিন দুয়েক আগে ব্রিটেনের এক সভায় তারেক যেভাবে বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকে স্পষ্ট তার রাজনৈতিক অভিমত। কূটনীতিবিদদের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র মানে তারেক রহমান এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। এক, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতা যুদ্ধের সমর্থককে পাশে পাওয়ার চেষ্টা। দুই, ভারতকে একটা স্পষ্ট বার্তা দেওয়া, একটা পজিটিভ বার্তা দেওয়া। আনন্দবাজার বলছে, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক রহমান। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা জানিয়েছেন। এমন একটা সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়, ভোট ময়দানে নেই শেখ হাসিনার আওয়ামী লীগ। সেই সুযোগে জমি দখলে তৎপর জামায়াতে ইসলামীর মতো কট্টরপন্থী দল। লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, 1971 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 1975 সালের নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজও সক্রিয়। কূটনীতিকেরা মনে করছেন তারেকের বার্তা স্পষ্ট, দেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয়, মানে জামায়াতে ইসলামের সঙ্গে কোনো আপোষ নয়। অর্থাৎ অতীতে জামায়াতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রায় তার কোনো সম্ভাবনাও নেই। বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষকের কথায়, বিএনপির পরিচিতি জিয়াউর রহমানের দল হিসাবে। তিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী, তাই বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের যোগ টেনে দেশের মুক্তমনা মুক্তিযুদ্ধের বিরাট সংখ্যক সমর্থককে কাছে টানতে চান তারেক রহমান। আনন্দবাজার বলছে, ময়দানে আওয়ামী লীগ নেই, তাই জামায়াতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে তুলে ধরতে চাইছেন খালেদা পুত্র। অবশ্য এসব সমঝোতার ইঙ্গিত পাওয়া যায় দেশীয় দুটি পত্রিকার সম্পাদকদের সাম্প্রতিক কর্মকাণ্ডে। যে প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র প্রমাণ করেছে, এত বছর ধরে খাম্বা তারেক 10% হাওয়া ভবনের অধিকর্তা ডেকেছে, তারা এখন তার প্রশংসায় পঞ্চমুখ। আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কিত বিএনপির সভায় ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক মাহফুজানামার মতিউর রহমান উপস্থিত। অথচ ইতিপূর্বে তারেক রহমানকে 21শে আগস্ট বোমা হামলা, দুর্নীতিবাজ এবং খালেদা জিয়ার ব্যর্থ সন্তানের দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে নাই বলে ফেইল্ড হিসেবে উপস্থাপন করেছে তারা। যদি তারা খালেদা ও তারেক রহমানকে খুনি ও দুর্নীতিবাজই মনে করে, তাহলে তারা কেন তারেক রহমানের প্রত্যাবর্তন উদযাপনে অংশগ্রহণ করেছে? আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার হাসিনার বিরুদ্ধেও কন্ট্রোলড অ্যান্ড সিলেক্টিভ ক্রিটিসিজম করেছে। এতে হাসিনাও তাদের মিষ্টি করে বকে দিয়েছে মাঝে মধ্যে, কিন্তু কখনোই তারা আবুল আসাদ বা মাহমুদুর রহমানের মতো করে মার খান নাই। প্রথম আলো ও ডেইলি স্টারের আওয়ামী বিরোধিতা ছিল এমনই। তারা আসলে হাসিনার কোলের ওই বিড়ালটা ছিল, মাঝে মাঝে যে একটু চেটে দেয়, আলতো করে আঁচড় দেয়, কিন্তু রক্ত বের হয় না, সুরসুরি লাগে। মূলত এরা আজীবনেই ক্ষমতার দাস হিসেবেই ছিল। তারেকের দল বিএনপি ক্ষমতায় আসবে মর্মে তারা এখন সেখানে গিয়ে হাজিরা দিচ্ছে। তবে এই যে দেশের প্রথম সারির গণমাধ্যম সম্পাদকদের চাটাচাটি, মস্তক অবনত করার স্বভাব, এর পুরোপুরি উল্টো শহীদ ওসমান হাদির মধ্যবিত্ত পরিবারটি। ওসমান হাদি নিজে যেমন, তার পরিবারের অন্যরাও ঠিক তেমন। ওসমান হাদির ভাই আজ ঘোষণা দিয়েছেন, সরকার থেকে কোনো টাকা পয়সা, কোনো সাহায্য তারা নিবেন না, বরং দেশের জন্য আধিপত্যবাদের, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে যদি পুরো পরিবারের জীবন যদি শেষ করে দিতে হয়, সেজন্য তারা প্রস্তুত। সেদিন তিনি একই রিকশায় ছিলেন যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শোনার পর ভেবেছিলেন হয়তো গাড়ির চাকা ব্লাস্ট হয়েছে। ওই মুহূর্তে তিনি বুঝে উঠতে পারেননি যে তার কলিজার ভাইকে ঘাতকরা গুলি করেছে। হাদি পড়ে যাওয়ার পর, রিকশা থেকে পড়ে যাওয়ার পর তিনি টের পেয়েছেন। আসলে হাদির পরিবার আর তার থেকে সবার শিক্ষা নেওয়া উচিত, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়ে যেতে হয়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন শরীফ ওসমান হাদি।
কিন্তু সবকিছুর বিনিময়ে ওর পরিবার বিচারটা চায়। ওর সন্তান, 8 মাসের সন্তান,